17ই মে 1974 রাত 9টা। বেশ কয়েক ঘন্টা ধরে শলা পরামর্শ চলছে প্রধানমন্ত্রীর বাসভবনে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটু চিন্তিত হয়ে বসে পড়লেন একটা চেয়ারে। আর তখন প্রধানমন্ত্রীর সামনে বসেছিলেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের চিফ ডক্টর রাজা রামান্না। বেশ কিছুক্ষণ চুপ থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বললেন, আমি আমেরিকা বা চায়না কাউকেই ভয় পাই না। দেশের সুরক্ষার স্বার্থে যদি আমাদের এটা করতে হয় তাহলে অবশ্যই আমরা এটা করব। এর ফলে যদি আমাদের যুদ্ধেও নামতে হয় তাতেও আমি রাজি আছি। প্রধানমন্ত্রীর এই কথা শুনে একটা হালকা হাসি খেলে গেল রাজা রামান্নার মুখে। গত 22 বছর ধরে তিনি এই একটা অনুমতির জন্যই অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেই তিনি উঠে দাঁড়ালেন আর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দিকে তাকিয়ে বললেন, কাল সারা ভারত একটা নতুন সূর্যোদয় দেখবে। কথাটা বলার পরেই তিনি সোজা বেরিয়ে গেলেন দিল্লি এয়ারপোর্টের দিকে। দিল্লি এয়ারপোর্ট থেকে তিনি রওনা দিলেন রাজস্থানের উদ্দেশ্যে। আর এর পরের দিন 18ই মে দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা। প্রতিদিনের মতো সেদিনও সূর্যের সোনালি আভায় সেজে উঠেছিল থর মরুভূমি। কিন্তু এই দিনটা আর 5টা দিনের মতো নর্মাল ছিল না, কারণ এদিন রাজস্থানের পোখরণে সকাল থেকে ভিড় জমিয়েছিল ভারতের সমস্ত বিজ্ঞানীরা। চলছিল বিভিন্ন ডিসকাশন ও টেস্টিং। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3টে। ভাবা অ্যাটমিক সেন্টারের গ্রুপ ডিরেক্টর প্রণব দস্তিদার এগিয়ে গেলেন একটা ট্যানেলের দিকে। ট্যানেলে ঢুকে তিনি নিজের চোখের জল মুছে সামনে তাকালেন। চোখের সামনে একটা লাল সুইচ, যার দিকে তাকিয়ে রয়েছেন প্রণব দস্তিদার সহ আরও 54 জন বিজ্ঞানী। এরপর চাপ দেওয়া হলো সেই বটন দিতে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে উঠল পোখরণের মাটি। টেলিফোন করা হলো দিল্লিতে। ফোনের ওপারে মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পোখরণের থেকে রাজা রামান্না বলে উঠলেন, বুদ্ধা ইজ স্মাইলিং পিএম ম্যাডাম, নাও টেল দ্য ওয়ার্ল্ড বুদ্ধা ইজ স্মাইলিং। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কথা বলছি ভারতের প্রথম নিউক্লিয়ার প্রজেক্ট স্মাইলিং বুদ্ধা নিয়ে। কিন্তু আজ আমরা শুধু এই মিশন নিয়েই কথা বলবো না। ভারতকে নিউক্লিয়ার সুপার পাওয়ার হতে যে যে বাধাগুলির সম্মুখীন হতে হয়েছে এবং আমাদের দেশের সেই সব মহান বিজ্ঞানী এবং নেতাদের নিয়েও কথা বলবো, যারা না থাকলে আজকে আমাদের দেশ হয়তো পারমাণবিক বোমার এলিট লিস্টে থাকতে পারতো না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার প্রজেক্ট। 6 আগস্ট 1945-এ জাপানের নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের পরে বিশ্বযুদ্ধ তো থেমে গিয়েছিল, কিন্তু এর সাথে শুরু হয়েছিল এক নতুন যুদ্ধ, যেটা হলো ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। সম্পূর্ণ বিশ্ব দেখেছিল কিভাবে একটা অ্যাটমিক বোম এত বড় একটা যুদ্ধকে কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ করে দিতে পারে। তাই সেই সময় প্রত্যেকটা দেশ ভাবে, যদি তাদের এই 20 শতাব্দীতে পৃথিবীকে টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই নিউক্লিয়ার অস্ত্র দরকার। আর সেই ভাবনা মতোই পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলো নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির কাজে লেগে পড়ে। হ্যাঁ, এখানে হয়তো আপনি ভাবছেন যে ভারত তো তখনও স্বাধীন হয়নি, তাহলে নিশ্চয়ই ভারত বাকি দেশগুলি থেকে পিছিয়ে ছিল। আরে না, ভারত স্বাধীন হওয়ার প্রায় 2 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা শুরু করে দেয়। আর এই ভাবনার পিছনে যেই মানুষটির অবদান সবচেয়ে বেশি ছিল তিনি হলেন আমাদের দেশের পারমাণবিক বোমার জনক হোমি জাহাঙ্গীর ভাবা। It shows the absolute necessity of finding some new source of energy. It is in this context that we turn to atomic energy for a solution. এক্স্যাক্টলি 30 অক্টোবর 1909 সালে হোমি জাহাঙ্গীর ভাবার জন্ম হয়। হোমি ভাবা পরাধীন ভারতের এক উচ্চবিত্ত ফার্সি পরিবারে জন্মগ্রহণ করেন, যে কারণে ছোটবেলা থেকেই হোমি বাবার কোনো কিছুতে অভাব দেখা দেয়নি। খুব ছোটবেলা থেকে হোমি ভাবার ম্যাথ এবং ফিজিক্সের প্রতি একটা আলাদাই টান ছিল। তাই 1927 সালে কেমব্রিজ ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সত্ত্বেও তিনি তা ছেড়ে নতুন করে ভর্তি হন ফিজিক্স নিয়ে। আর ঠিক এই সময়ে সারা দুনিয়া জুড়ে ঝড় চলছিল ফিজিক্সের নতুন নতুন আবিষ্কারের। পৃথিবীর সব তাবর তাবর বিজ্ঞানীরা নিজেদের বিভিন্ন রিসার্চ পেপার বের করছিল। আর ফিজিক্সের এই গোল্ডেন এরার কেন্দ্রবিন্দু ছিল ওই কেমব্রিজ ইউনিভার্সিটি। হাইজেনবার্গ এবং নীল বোরের মতো বিজ্ঞানীরা এসে গবেষণা করছিলেন এই ইউনিভার্সিটিতে। আর এই সব বিজ্ঞানীদের মাঝেই গড়ে উঠেছিল আমাদের দেশের নিউক্লিয়ার পাওয়ারের নায়ক হোমি ভাবা। Dr. Homi J. Bhabha
President of the first United Nations Conference on the Peaceful Uses of Atomic Energy, Dr. Bhabha had visualized a nuclear power program for India. 1935 সালে হোমি ভাবা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেন। তার রিসার্চের অন্যতম বিষয় ছিল কসমিক রেডিয়েশন। এরপর 1939 সালে হোমি ভাবা ছুটি কাটানোর জন্য বাড়িতে চলে আসেন। আর সেই সময় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ চলার কারণে তিনি আর ইংল্যান্ডে ফিরে যেতে পারেননি। তবে ইংল্যান্ডে ফিরে যেতে না পারলেও হোমি ভাবার ফিজিক্সের প্রতি যে টান সেটাকে কিন্তু তিনি ছাড়তে পারেন। আর সেই কারণেই তিনি ভারতের বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার জন্য আবেদন জানায়। এই চেষ্টার কয়েক মাসের মধ্যে হোমি ভাবার কাছে চিঠি আসে IIS ব্যাঙ্গালোর থেকে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে। এই চিঠিটি পাঠিয়েছিলেন নোবেলজয়ী বিজ্ঞানী সিভি রমন। সিভি রমনের আবদারেই তিনি IIS ব্যাঙ্গালোরে যোগ দেন। ব্যাঙ্গালোরে আসার পরে ভাবার মনে ফিজিক্স ছাড়াও এক নতুন ভালোবাসার জন্ম নেয়। সেটা হলো নিজের দেশের প্রতি ভালোবাসা, দেশের শিক্ষার প্রতি ভালোবাসা। তিনি বুঝতে পারেন আমাদের দেশে ফিজিক্সের অভাব নেই, অভাব আছে তো সেটা ইনফ্রাস্ট্রাকচারের। তাই তিনি জামশেদজি টাটাকে অনুরোধ করেন ফিজিক্সের একটা রিসার্চ সেন্টার বানানোর জন্য। আর এই সবকিছুই কিন্তু হচ্ছিল পরাধীন ভারতে। 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার প্রভাব দেখার পরে ভাবা বুঝতে পারে যদি স্বাধীন ভারতকে সুরক্ষিত রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের নিউক্লিয়ার অস্ত্র থাকা জরুরি। আর তার এই ভাবনায় ভারতের অন্যান্য বিজ্ঞানীরাও যোগ দেয়। নাগাসাকির ঘটনার মাত্র 19 দিনের মাথায় 26শে আগস্ট ভারত নিজেদের অ্যাটমিক এনার্জি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়। আর এই কমিটি গঠনের সভাপতিত্বে ছিলেন আমাদের হোমি জে ভাবা। আর মাত্র 2 বছর পরেই আমাদের দেশ স্বাধীন হয়। আর স্বাধীনতার পরে ভাবা ছুটে যান তার বন্ধু তথা আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে। হোমি ভাবা তার কথার মাধ্যমে জওহরলাল নেহরুকে কনভিন্স তো করে ফেলেন, কিন্তু নেহেরু কোনোদিনও পারমাণবিক অস্ত্রের পক্ষে ছিলেন না। তিনি শুধু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে চেয়েছিলেন, কিন্তু হোমি ভাবার মাথায় ছিল এর থেকেও বড় কিছু। 1954 সালে ভারত তার প্রথম অ্যাটমিক এনার্জি সেন্টার তম্বায় প্রতিষ্ঠা করে। হয়তো আপনি এখানে ভাবছেন 1954 সালে যদি ভারত তার অ্যাটমিক এনার্জি সেন্টার বানিয়ে ফেলেছিল তাহলে প্রথম নিউক্লিয়ার টেস্টিং করতে আরও 20 বছর সময় কেন লাগলো? এর জন্য আপনাকে সমস্যাগুলির ব্যাপারে জানতে হবে। আপনাদের আগেই বললাম নেহেরু কখনো পারমাণবিক অস্ত্রের পক্ষে ছিল না, কারণ তিনি মনে করতেন ভারতের মতো দেশের কখনো নিউক্লিয়ার অস্ত্রের প্রয়োজন পড়বে না। কিন্তু পণ্ডিতজির এই ভাবনা খুব শীঘ্রই ভুল প্রমাণ হতে চলেছিল। স্বাধীনতার পর ভারত যেই সমস্ত দেশকে নিজের কাছের বন্ধু ভেবে বুকে টেনে নিয়েছিল তারাই ভারতের ওপর আক্রমণ শুরু করে। যেই নেহেরু আগে স্লোগান দিতেন হিন্দি চিনি ভাই ভাই, তিনি কখনো স্বপ্নেও পরিকল্পনা করতে পারেননি তারা আমাদের ওপরই আক্রমণ করে দিবে। 1962 সালে শুরু হয় কার্গিল যুদ্ধ, যাতে আমাদের কয়েক হাজার বীর জওয়ান শহীদ হয়েছিলেন। আর এই যুদ্ধের মাত্র 2 বছর পরেই অর্থাৎ 1964 সালে চায়না তাদের প্রথম নিউক্লিয়ার অস্ত্রের পরীক্ষা করে। এটা ভারতের জন্য একটা অনেক বড় থ্রেট ছিল, কারণ এরপরে যদি চায়না আমাদের উপর আক্রমণ করে ফেলে তাহলে এটাকে সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠত। তাই এখন ভারতের হাতে একটাই রাস্তা আছে, নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করা। জওহরলাল নেহরুর মৃত্যুর পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী। তখন হোমি ভাবা তার কাছেই ছুটে যান। আর শাস্ত্রী সেই সময় ভারতের বর্তমান পরিস্থিতি টের পেয়ে হোমি ভাবার নিউক্লিয়ার প্রজেক্টকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। আর এরপরে 1965 সালে ভারত তাদের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর আপ্সারা বানিয়ে ফেলে। কিন্তু তখন একটা বড় সমস্যা ছিল ভারতের কাছে। আসলে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় ইউরেনিয়ামের পরিবর্তে থোরিয়ামকে ব্যবহার করবে। কিন্তু এর মাঝেই 1965 সালে বর্ডারজনিত কারণে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। যদিও ভারত এই যুদ্ধে জয়লাভ করে, কিন্তু হোমি ভাবা আর চুপ করে বসে থাকতে পারছিলেন না। তিনি 28শে অক্টোবর অল ইন্ডিয়া রেডিওতে দেওয়া একটা ইন্টারভিউতে বলেন, ভারত যদি আমায় পূর্ণ ক্ষমতা দেয় তাহলে আমি আগামী 18 মাসের মধ্যেই ভারতের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলব। আর এরপরে শুরু হয় আসল সমস্যা। ভারতের ওপর নজর পড়ে মহাবিশ্বের বড় বড় দেশগুলির। আমেরিকা, চায়না কিংবা রাশিয়া কেউই চায় না ভারত তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করুক। তাই ভারতের ওপর বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং জিওপলিটিক্যাল প্রেশার আসতে থাকে। কিন্তু এই সময় না লাল বাহাদুর শাস্ত্রী
না হোমি ভাবা। কেউই রাজি ছিলেন না ভারতের নিউক্লিয়ার প্রজেক্টের সাথে আপোষ করতে। এরপর যা হলো তা ভারতের কোনো নাগরিক কল্পনাও করতে পারেনি। 1966 সালে উইকেবিস্তানে তাকস্কান্দে গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তান যুদ্ধের সিজ ফায়ার, কিন্তু কিছু শারীরিক অসুস্থতার কারণে 11 জানুয়ারি মৃত্যু হয় লাল বাহাদুর শাস্ত্রীর। এই ঘটনা দেশকে ভেতর থেকে নাড়িয়ে তুলেছিল। কিন্তু এটা তো সবে শুরু। এই ঘটনার মাত্র 12 দিনের মাথায় হোমি ভাবা অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন। বম্বে থেকে ফ্লাইট 101 ধরে হোমি ভাবার ইন্ডিয়া থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইটটি ফ্রান্সের আল্পস পর্বতমালায় ক্র্যাশ করে যায়। এই ঘটনায় হোমি ভাবা সহ মোট 170 জনের মৃত্যু হয়, যেটা ভারতের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্নকে আরও 10 বছর পিছিয়ে দেয়। আর এই 10 বছর ছিল ভারতের জন্য সবচেয়ে কঠিন 10 বছর। লাল বাহাদুর শাস্ত্রী এবং হোমি ভাবার মৃত্যুর পরে ভারতের সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছিল যে ভারত আর নিউক্লিয়ার পাওয়ার হতে পারবে না। কিন্তু এখনও দুজন ছিলেন যারা হার মানতে রাজি ছিলেন না। এক তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আর অপরজন তম্বয়ের চিফ রাজা রামান্না। হোমি ভাবার মৃত্যুর পরে 1966 সালে অ্যাটমিক এনার্জি স্ট্যাবলিশমেন্ট ট্রম্বয়ের নাম চেঞ্জ করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার রাখা হয়, আর এর নতুন চিফ ছিলেন রাজা রামান্না। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরেই রাজা রামান্নাকে ভারতের নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে নতুন করে কাজ শুরু করার অনুমতি দেন। এদিকে ভারত যখন প্রস্তুতি নিচ্ছিল তার প্রথম নিউক্লিয়ার প্রজেক্টকে কমপ্লিট করার, অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে চলছিল তুমুল অশান্তি। ইস্ট পাকিস্তান দাবি করছিল নতুন দেশ বানানো, আর তাতে বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসে ভারত। শুরু হয় 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। এই সময় আবার পাকিস্তানকে সাহায্য করার জন্য আমেরিকা এগিয়ে আসে। ভারতের জলপথে আরব সাগর দিয়ে এগিয়ে আসতে থাকে ব্রিটিশ নেভি, আর বঙ্গোপসাগর দিয়ে এগিয়ে আসতে থাকে আমেরিকার শিপ, যার মধ্যে আমেরিকার সৈন্য, ফাইটার জেট ছাড়াও তারা নিয়ে আসে নিউক্লিয়ার। আর তখন ভারতকে সাহায্য করতে এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন। বঙ্গোপসাগরে নামে রাশিয়ার নাভেল মারিন ফোর্স, আর আরব সাগরে অপেক্ষা করছিল আমাদের আইএনএস বিক্রান্ত। আর এই দেখেই পিছু হাঁটতে হয় আমেরিকা এবং ব্রিটেনকে। শেষ পর্যন্ত এই যুদ্ধে জেতে ভারত, আর তৈরি হয় নতুন বাংলাদেশ। এই যুদ্ধে জেতার ফলে ভারত স্পষ্টভাবে বুঝে গিয়েছিল যদি প্রতিবেশী দেশ থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই ভারতকে নিউক্লিয়ার অস্ত্র বানাতে হবে। আর এটা শুধু রাজনীতির জন্যই না, এটা নিজের দেশের সুরক্ষার জন্য। আর ঠিক এরপরে মহাশক্তির দেশগুলো নিজেদের মধ্যেই চুক্তি করে আনলো এক নতুন চুক্তি। এই চুক্তির নাম রাখা হয় নন পলিফ্রিন ট্রেটি, অর্থাৎ NPT। এই চুক্তি অনুযায়ী মহাবিশ্বের এই 5টি দেশ ছাড়া আর কোনো দেশের কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না এবং বানানোও যাবে না। প্রায় 190টি দেশ সইও করে ফেলে এই চুক্তিতে, কিন্তু ভারত, পাকিস্তান, ইসরায়েল তারা এখানে সই করেনি। এরপরে সাউথ কোরিয়াও এই চুক্তি থেকে বের হয়ে আসে। ভারতের যুক্তি ছিল যদি আমাদের কাছে পারমাণবিক অস্ত্র না থাকে তাহলে আপনাদের কাছে কেন থাকবে? হয় আপনাদের অস্ত্রগুলিকে ধ্বংস করে ফেলুন, আর নয় আমাদের পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দিন। কিন্তু তারা এতে রাজি ছিল না, যার ফলে ভারতের ওপর বিভিন্ন রকম ব্যান লাগতে থাকে এবং ওয়ার্ল্ড ব্যাংকও ভারতকে লোন দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরেও ভারত হার মানেনি। 1972 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ভিজিটে এসে রাজা রামান্নাকে ভারতের নিউক্লিয়ার টেস্টের জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দেন। এরপরেই এই প্রজেক্টের জন্য কাজে লেগে পড়ে ভারতের দুই বড় সংস্থা, BARC অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রায় 75 জন বিজ্ঞানী নিয়ে শুরু হয় এই কাজ। এটা এতটাই গোপন ছিল যে ভারতের ডিফেন্স মিনিস্টার পর্যন্ত জানতে পারেনি। গত 2 বছরের পরিশ্রম এবং বহু বাধা বিপত্তিকে কাটানোর পর তৈরি হলো ভারতের প্রথম নিউক্লিয়ার স্যাম্পল। তখনও কিন্তু ভারতে কোনো নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি হয়নি, ইট জাস্ট আ স্যাম্পল। কিন্তু পথকে অনুসরণ করেই নিউক্লিয়ার স্যাম্পল টেস্টিং এর জন্য লোকেশন খোঁজা শুরু হয়। ঠিক করা হলো রাজস্থানের পোখরণেই হবে এই টেস্টিং। আর্মি ট্যাঙ্কে করে আসলো 12 কিলোটনের স্মাইলিং বুদ্ধা। 17 মে সকালে এটা টেস্টিং করার কথা ছিল, কিন্তু হাওয়ার গতি অন্যদিকে হওয়ায় বিজ্ঞানীরা বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করলো। আর এই 3টের সময় বিজ্ঞানীরা গিয়ে পৌঁছালেন এক ট্যানেলের ভেতরে। এগিয়ে এলেন BARC ডিরেক্টর প্রণব দস্তিদার। একবার ভালো করে দেখে নেন এই লাল সুইচটি দেখে উনি বিগত 20 বছরের ওঠানামার যাত্রাটা যেন এক মুহূর্তের জন্য মনে করে নিলেন। তারপরে চাপ দিলেন বোতামটিতে, আর সাথে সাথেই কেঁপে উঠল পোখরণের মাটি।
প্রখরণের এই নিউক্লিয়ার টেস্টের সঙ্গে সঙ্গে ভারতের নামও যুক্ত হয়ে গেল সুপার নেশন দেশগুলির এলিট লিস্টে। কিন্তু তখনও একটা জিনিস বাকি ছিল, ভারতের প্রথম অ্যাটমিক বোমা বানানো। পরে 1998 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারত তার প্রথম অ্যাটমিক বোমাও টেস্ট করে, আর এর নেতৃত্বে ছিলেন আমাদের এপিজে আব্দুল কালামও। এই গল্পটাও খুবই ইন্টারেস্টিং। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিও নয় এই নিয়েই বানাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই জিও পলিটিক্সের টপিকগুলোকে সিম্পলভাবে বোঝার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।